আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাচনে ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব, তারেক রহমান। হাসনাত শারজিস বরিশালে এলে প্রতিরোধ করা হবে। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার 11। ব্যবসায়ীকে পিটিয়ে ছিনতাই এজাহারে চুরি লিখে বাদীকে স্বাক্ষর করতে বাধ্য করল পুলিশ। জামায়াত নেতার মোটরসাইকেলের সিটের নিচে মিলল সরকারি ওষুধ। রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু, আক্রান্ত 50। দাবি নিষ্পত্তিতে বীমা কোম্পানির গড়িমসি, অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে বিটিএম এর চিঠি। শেখ হাসিনাকে চরিত্র করে ভারতীয় সিনেমা রক্তবীজ 2 ঘিরে বিতর্ক। সরকারি মালামাল সহ পালানোর সময় জনতার হাতে আটক 17 বিয়ে করা বন কর্মকর্তা। ইতালি যাওয়ার পথে লিবিয়ায় কারাগারে গৌর নদীর 38 যুবক। নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং। নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো এরদোয়ান। এবং পাকিস্তান সৌদি আরবের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া পোস্টে এসব কথা বলেন তারেক রহমান। পোস্টে তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা। ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে 7,000-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলমকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন কারিগরি শিক্ষার্থীরা। 7 দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার নগরের চৌমাথায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। সেখানে শিক্ষার্থীরা এনসিপির 2 শীর্ষ নেতাকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেন। জানা গেছে, বুধবার বেলা 11টা থেকে 1 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এর আগে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করে সেখানে যান। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু বিক্ষোভের নেতৃত্ব দেন। তিনি জানান, হাসনাত ও শারজিস কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা কখনো বরিশালে এলে প্রতিরোধ করা হবে। রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে 14 নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় 15 থেকে 20 জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র 5 মিনিট সড়কে অবস্থান করে তারা ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আরজু জানান, সকালে হঠাৎ দেখি কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে জয় বাংলা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। প্রায় 5 মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং 11 জনকে ধরে নিয়ে যায়। রাজশাহীতে দিন দুপুরে এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে 12.5 লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। আশপাশের লোকজন দাঁড়িয়ে ঘটনা দেখছেন, তবে পুলিশ এমন দুর্ধর্ষ ছিনতাইকে ছিনতাই বলতে নারাজ। এ ঘটনায় দেওয়া এজাহারে পুলিশ চুরি লিখে ভুক্তভোগী ব্যবসায়ীকে তাতে স্বাক্ষর করতে বাধ্য করেছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর রাজবাড়া থানার নিমতলার বাথানপাড়া পেঁয়াজের মোড়ে ছিনতাইয়ের শিকার হন রড সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ
চাঁদ। ছিনতাইকারীরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে মাথায় লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করেন। এরপর 12.5 লাখ টাকা এবং তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছিনতাইয়ের পরপরই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ছিনতাইকারীরা ব্যবসায়ীর মাথায় ও মুখে লাঠি দিয়ে আঘাত করছে। এতে ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়ে গেলে ছিনতাইকারীরা তার টাকা ও মোটরসাইকেল নিয়ে চলে যায়। আশপাশের লোকজন এই ঘটনা দাঁড়িয়ে দেখেন। ফেনীর সোনাগাজীতে মোহতাসিম বিল্লাহ চৌধুরী সবুজ নামে এক জামায়াত নেতার মোটরসাইকেলের সিটের নিচে পাওয়া গেছে সরকারি ওষুধ। পৌরসভার 9 নং ওয়ার্ডের চর গণেশ গ্রামের রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে মঙ্গলবার বিকেলে 5টায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। সোনাগাজী পৌরসভার চর গণেশ গ্রামের বাসিন্দা মোহতাসিম বিল্লাহ চৌধুরী সবুজ 9 নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী তিনি। তার দাবি, গত 1 বছর পূর্ব থেকে তিনি ওই ওয়ার্ডের জনগণের মাঝে ঔষধ সহ উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। একই সময় অ্যানথ্রাক্স রোগে উপজেলার 4টি ইউনিয়নে অন্তত 50 জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তবে অ্যানথ্রাক্সের কারণে ওই 2 জনের মৃত্যু হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। মারা যাওয়া 2 জন হলেন উপজেলার পীরগাছা ইউনিয়নের আব্দুর রাজ্জাক ও পারুল ইউনিয়নের আনন্দী ধনিরাম গ্রামের কমলা বেগম। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, ঘটনাস্থল থেকে অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষা করে অ্যানথ্রাক্স শনাক্ত করা গেছে। এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ একটি দল গত রোববার ঘটনাস্থলে এসে পরীক্ষার জন্য অসুস্থ গরুর মাংস নিয়ে গেছেন। গত বছরের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে দুষ্কৃতকারীদের হামলায় দেশের বিভিন্ন টেক্সটাইল মিল ব্যাপক ক্ষতির শিকার হয়। তবে বীমা কোম্পানিগুলো পদ্ধতিগত জটিলতা ও পলিসির অপব্যাখ্যার অজুহাতে দাবিগুলো নিষ্পত্তি না করে বিলম্ব করছে। এমনকি অনেক ক্ষেত্রে দাবি প্রত্যাখ্যান করছে। এই পরিস্থিতিতে দ্রুত সমাধানের দাবিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সোমবার অর্থ উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টাকে চিঠি দিয়েছেন। বিটিএমএ অভিযোগ করেছে, 3 মার্চ সাধারণ বীমা কর্পোরেশনের বৈঠকে অংশীজনদের বাদ দিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসব দাবি পরিশোধযোগ্য নয়। এই আইনটি পরিপন্থী ও শিল্প স্বার্থবিরোধী। চিঠিতে বলা হয়, সহিংসতার বড় অংশ ছিল লুটপাট, অগ্নিসংযোগ ও ডাকাতি, যা বীমা কভারেজের আওতাধীন। আগামী 26 সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা রক্তবীজ 2। মুক্তির আগেই টিজার ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে, কারণ এতে স্বৈরাচারী শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি চরিত্র রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সীমা বিশ্বাস এই ভূমিকায় অভিনয় করেছেন। তার ভিক্টর ব্যানার্জি থাকছেন প্রণব মুখার্জির চরিত্রে। সিনেমাটি মূলত ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারত এ ধরনের সিনেমার মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশকে ছোট করে দেখাতে চাচ্ছে। টিজার প্রকাশের পর ভারতের কিছু মহল প্রশংসা করলেও বাংলাদেশে এটি স্পষ্টতই উস্কানিমূলক হিসেবে দেখা হচ্ছে। ভারত সবসময় সাংস্কৃতিক মাধ্যম ব্যবহার করে আধিপত্য বিস্তার করতে চেয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশকে বারবার হেয় করার প্রবণতা সম্পর্ককে আরো জটিল করে তুলবে বলেই মনে করা হচ্ছে। 17 বিয়ে করা সেই বন কর্মকর্তা রাতের আধারে সরকারি বাসভবন থেকে মালামাল নিয়ে পালানোর চেষ্টাকালে জনতার হাতে আটক হয়েছেন। এসব মালামালের মধ্যে কিছু ছিল সরকারি সম্পত্তি। বুধবার রাতে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে আটক হন তিনি। স্থানীয়দের দাবি, সরকারি বাসভবন থেকে মালামাল নিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। আটক বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি এর মধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার রাতে নিজে বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেছেন বন কর্মকর্তা কবির হোসেন। এদিকে আটকের পর পুলিশ তাকে থানা হেফাজতে নিয়েছে। পাশাপাশি তার ট্রাক ভর্তি মালামালও জব্দ করা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় নিখোঁজ হওয়া বরিশালের গৌর নদীর 38 যুবকের খোঁজ মিলেছে লিবিয়ায়। পাচারকারী চক্রের সদস্যরা জানিয়েছেন, লিবিয়ার বেনগাজি উপকূলে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে। একই অভিযানে আরও একটি নৌকা থেকে 32 বাংলাদেশিকে আটক করা হয়। বর্তমানে অন্তত 70 জন বাংলাদেশি লিবিয়ার কারাগারে রয়েছেন, যাদের মধ্যে গৌর নদীরই 49 জন। স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, এসব যুবক গত 23 আগস্ট ওমরা হজ ভিসায় সৌদি আরব যান। পরে দালাল সিন্ডিকেটের সহায়তায় চোরাই পথে লিবিয়ায় প্রবেশ করেন। 6 সেপ্টেম্বর পর্যন্ত তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মানব পাচার চক্রের ফাঁদে পড়ে স্বপ্নের ইউরোপগামী এই যুবকদের অনিশ্চিত ভবিষ্যৎ এখন লিবিয়ার কারাগারে বন্দী হয়ে ঝুঁকির মুখে।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মজ্জারটেক মোড় এলাকায় পুলিশ বক্সের পাশে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে এমন মাইকিং করতে দেখা যায়। মাইকিংয়ে নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া দিতে নিষেধ করা হয়। একই সঙ্গে কোনো বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত দলের কর্মীদের আটক হলে ওই বাড়িওয়ালাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আটক করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এই মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরীফে বলেছেন, ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট থানায় না দিলে শাস্তি পেতে হবে বাড়ির মালিকদের। নতুন ভাড়াটিয়া ও ব্যাচেলাররা যুবকদের বাসা ভাড়া দিতে হলে আগে জাতীয় পরিচয়পত্র থানায় জমা দিতে হবে। গত সপ্তাহে কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, আদর্শগতভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো। খবর বার্তা সংস্থা আনাদোলুর মঙ্গলবার কাতারের দোহা থেকে দেশে ফেরার সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, হিটলার যেমন কল্পনা করতে পারেননি যে তার সামনে পরাজয় অপেক্ষা করছে, ঠিক তেমনি নেতানিয়াহুকেও একই রকম পরিণতি ভোগ করতে হবে। কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে দোহায় আয়োজিত আরব মুসলিম সম্মেলনে যোগ দিয়েছিলেন এরদোয়ান। পাকিস্তান ও সৌদি আরব এক অভূতপূর্ব কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী যে কোনো একটি দেশ আক্রান্ত হলে তা উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। বুধবার রিয়াদের ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে সই করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে, নিরাপত্তা জোরদার করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় পারস্পরিক অঙ্গীকারকে শক্তিশালী করবে। বৈঠকে ঐতিহাসিক সম্পর্ক, কৌশলগত অংশীদারত্ব এবং ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনের উপর জোর দেওয়া হয়। চুক্তি সইয়ের আগে শাহবাজ শরীফকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান যুবরাজ সালমান। পরে তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। পর্যবেক্ষকদের মতে এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা ভারসাম্য তৈরি করবে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।